আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কল্পনা করুন এমন একটি মানচিত্র যেখানে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান কিছুই থাকছে না। সে আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত বিরাট একটি ভারতীয় ভূখণ্ড। এটি কি কেবলই কি একটি সাংস্কৃতিক ধারণা, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো লুকায়িত স্বপ্ন? এটি কি কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ, নাকি একবিংশ শতাব্দীর ভূরাজনৈতিক বাস্তবতায় এটি একটি নতুন বাস্তবতার ইঙ্গিত? ২০২৩ সালে ভারত তার জাতীয় সংসদ ভবনের সামনে অখণ্ড ভারত একটি মানচিত্র উন্মোচন করে। এই মানচিত্র উন্মোচনের সাথে সাথে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব নিয়ে ভারতের মনোভাবের প্রশ্ন ওঠে। সবগুলো প্রতিবেশী রাষ্ট্রের মানচিত্রকে নিশ্চিহ্ন করে যে অখণ্ড ভারত মানচিত্রটি ভারতের জাতীয় সংসদ ভবনের সামনে উন্মোচন করা হলো, এবং সেখানে বলা হচ্ছে যে এটি একটি তাদের সাংস্কৃতিক মানচিত্র। কিন্তু কেন কেন তার সীমানা হয়ে যাবে আফগানিস্তান থেকে মায়ানমার? এর ভিতরের যে রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান সহ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, কিছুই থাকছে না। বন্ধুরা, আমরা এই অখণ্ড ভারত নিয়ে ইতিমধ্যে 3টি পর্ব, বিশেষ করে এই অখণ্ড ভারত, ভারতের যে স্বপ্ন, এর যে রাজনৈতিক প্রভাব, এবং ভারত কিভাবে সেই অখণ্ড ভারত নীতি বাস্তবায়ন শুরু করে দিয়েছে তা নিয়ে আলোচনা করেছি গত পর্বগুলোতে। এবং আপনাদের ব্যাপক সমর্থন, ব্যাপক সাড়া আমাদেরকে অনুপ্রাণিত করছে এ সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং এর ধারাবাহিকতায় আজকে অখণ্ড ভারত নিয়ে 4র্থ পর্ব। আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি, মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। আমরা গত 3টি পর্বে যে আলোচনা করেছি যে অখণ্ড ভারত মানচিত্র উন্মোচনের মাধ্যমে ভারত এই উপমহাদেশে কি রাজনৈতিক বার্তা দিচ্ছে, এবং এর রাজনৈতিক প্রভাব কতটুকু। শুধু তাই নয়, এই অখণ্ড ভারত স্বপ্ন নিয়ে ভারত ধীরে ধীরে কিভাবে তার নীতি বাস্তবায়ন করছে, যাতে করে সে আগামীতে অখণ্ড ভারত সে নির্মাণ করতে পারে। সেক্ষেত্রে আমরা আলোচনা করেছি ভারতের যে সীমান্ত সংঘর্ষ জিয়ে রেখে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে। আমরা আলোচনা করেছি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারত কিভাবে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে চাপে ফেলছে। আমরা কিছুটা আলোচনা করেছি ভারত কিভাবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর তার আধিপত্যবাদ নীতি ধীরে ধীরে কায়েম করছে। আজকের এই 4র্থ পর্বে আমরা আরেকটু গভীরে ঢুকতে চাই। একসময় দক্ষিণ এশিয়ার প্রাণভোমরা ছিল সার্ক। যে সার্কের স্বপ্ন প্রথম শুরু করেছিল বাংলাদেশ। এই বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে
এই দক্ষিণ এশিয়ার 7টি রাষ্ট্রকে একত্র করে তাদের অভিন্ন লক্ষ্যগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন, বাণিজ্য, মানবতা, কানেক্টিভিটি, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, এসবগুলো বিষয়কে সামনে নিয়ে একসময় এই দক্ষিণ এশিয়ার 7টি রাষ্ট্র সার্ক গঠন করেছিল এবং পরবর্তী পর্যায়ে আফগানিস্তানেতে যোগ দিয়েছিল। সেই সার্ক আজকে মৃত। গত 1 দশক ধরে সার্কের তেমন কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সার্ক কেন আজ মৃত হয়ে গেল? যে সার্ক একদিন কানেক্টিভিটি নিয়ে কথা বলছিল, যে সার্ক একসময় একক মুদ্রা প্রচলনের স্বপ্ন দেখছিল, যে সার্ক একসময় পারস্পরিক বাণিজ্যের ভারসাম্য দূরীকরণের মাধ্যমে এই অঞ্চলের মানুষগুলোর ভবিষ্যৎ স্বপ্ন দেখছিল, সেই সার্ক কেন আজকে মুখ থুবড়ে মাটিতে মিশে গেল? এর নেপথ্যে কি কাজ করেছে, কেন করেছে? আমরা যদি এই বিষয়টি একটু আলোচনা করতে চাই বা আলোচনা করে দেখি, এর নেপথ্যের কারণগুলো যদি এক এক করে সাজাই, তাহলে বিষয়গুলো কিন্তু খুবই স্পষ্ট হবে। এটাও কিন্তু ভারতের আখণ্ড ভারত নীতি বা আখণ্ড ভারতের যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নে কৌশলের একটি ফলাফল। কারণ ভারত জানে এই সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র দেশ হচ্ছে পাকিস্তান, যে কিনা ভারতের চোখে চোখ রেখে সমান শক্তি নিয়ে কথা বলতে পারে এবং অভিন্ন স্বার্থগুলোকে সবার জন্য সমান করে সুযোগ তৈরি করার লক্ষ্যে যে কোনো মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারার সক্ষমতা রাখে। কিন্তু পাকিস্তান যদি এই ধরনের একটি সমান পর্যায়ের প্রতিপক্ষ সবসময় সামনে থাকে, তাহলে তো ভারতের সেই আখণ্ড ভারতের যে স্বপ্ন, সে স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এই ধারণা থেকে মনে করা হয় যে এই ধারণা থেকেই ভারত এমন একটি কৌশল অবলম্বন করে যে সার্ক যদি টিকে থাকে, সার্ক যদি তার সেই স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে তো সেই আখণ্ড ভারতের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে পাকিস্তানকে মাইনাস করতে হবে এবং পাকিস্তানকে কখনই মাইনাস হবে? যখন সার্কের একটি ডেড বডি তৈরি করা যাবে। সার্কে যখন মৃত ঘোষণা করা যাবে, তখন পাকিস্তানের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে। এই ফোরামে, এই প্ল্যাটফর্মে দক্ষিণ এশিয়ার অপর রাষ্ট্রগুলোকে নিয়ে কথা বলার কোনো সুযোগ আর পাকিস্তানের থাকবে না। তখন ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ধীরে ধীরে বিভিন্ন আগ্রাসন নীতির মাধ্যমে বিভিন্ন ফ্রন্টে কখনো পানি অস্ত্র ব্যবহার করে, কখনো সীমান্তে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে, কখনো সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, কখনো বা অর্থনৈতিক যে আগ্রাসন, সেই আগ্রাসনের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর ভারতের চাপ, ভারতের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি করে তাদের পররাষ্ট্রনীতিকে ভারতের প্রতি আনুগত্যশীল ভাবে তৈরি করে একসময় ভারত
এই অঞ্চলে একটি আখণ্ড ভারত বাস্তবায়ন করবে। এটি হচ্ছে ভারতের স্বপ্ন। এবং সেখানে ভারত অনেকটাই সফল এই অর্থে যে ২০১৬ সালে যে সার্কের শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ভারত এটি প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রত্যাখ্যান নীতি ভারতের এখন পর্যন্ত বহাল আছে ২০১৬ থেকে ২০২৬। এই ১০ বৎসর যাবৎ এই এই এত বড় একটি সংস্থা, এত বড় একটি কার্যকরী সংস্থা, যা কিনা অনেক দূর এগিয়ে গিয়েছিল বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে এবং দক্ষিণ এশিয়া একটি শক্তির উন্মোচন করেছিল। সেই সার্ক আজকে ভারতের একতরফা আধিপত্যবাদ নীতির কারণে বা সম্প্রসারণবাদ নীতির কারণে বা কূটকৌশল আমরা যেভাবেই মূল্যায়ন করি না কেন, তার সেই কূটকৌশলের কারণে সেই সার্কের মতো সংস্থাটি আজকে অকার্যকর হয়ে গেল বা অকার্যকর হয়ে আছে। এখন যেটা আছে সেটা কেবলই নামমাত্র একটি সংগঠন। কিন্তু এটাকে অকার্য করার জন্য ভারত এখানে কিছু কৌশল অবলম্বন করেছে, কিছু বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করেছে। তার মধ্যে আছে BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। ভারতের এই BBIN প্ল্যাটফর্ম তৈরি করে ভারত সেখানে পাকিস্তানকে একগরে করে ফেলল, যেখানে পাকিস্তানের আর কোনো অংশগ্রহণ থাকলো না। কাজেই এখানে ভারত, ভুটান, পাকিস্তান এবং নেপাল এই ৪ টি রাষ্ট্র একত্রে বসবে, একত্রে কথা বলবে, তাদের কানেক্টিভিটি নিয়ে কথা বলবে, তাদের যে অভ্যন্তরীণ যে পারস্পরিক যে যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো তাদের নিয়ে কথা বলবে, তাদের সীমান্ত নিয়ে কথা বলবে, তাদের বিভিন্ন বিরোধ নিয়ে কথা বলবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ৪ টি রাষ্ট্রের ভিতরে বাকি ৩ টি রাষ্ট্র, বাংলাদেশ সহ বাংলাদেশ, নেপাল, ভুটান, এর তো কোনো শক্তিই নেই। এরা কি কথা বলবে? তার মানে এমন একটি ফোরাম ভারত তৈরি করেছে, যে ফোরামে ভারতীয় বক্তা, ভারতীয় সিদ্ধান্তদাতা এবং ভারত বিভিন্ন চাপ তৈরি করে তার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ফোরামটাকে সে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে এবং আন্তর্জাতিকভাবে এখানে যে কোনো নীতি, তার নীতি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সেটার স্বীকৃতি সহজেই আনতে পারে এবং সেক্ষেত্রে ভারত অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কেউ বুঝতে পারছে না আসলে নেপথ্যের কারণ কি এবং এটাকে সামনে নিয়ে এসে পেছনে ফেলে দিচ্ছে সেই সার্কের সেই স্বপ্ন বা সার্ক, যেটা কিনা এই অঞ্চলের প্রাণ ভোমরা ছিল, এই অঞ্চলের প্রাণ ছিল, এই অঞ্চলের শক্তি ছিল। এই যে সার্কের বিকল্প হিসেবে তারা BBIN কে ৪ টি রাষ্ট্রকে আলাদা করে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এর মাধ্যমে ভারত এই দুর্বল রাষ্ট্রগুলোর উপর তার যে আধিপত্যবাদ বা তার যে সম্প্রসারণবাদ নীতি, সেটা কিন্তু এখন আরো বেশি জোরালোভাবে, আরো বেশি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। কারণ ভারতের সাথে নেপালের সীমান্ত বিরোধ রয়ে গেছে। এখন এ নিয়ে কথা বলার জন্য আর কারো কণ্ঠস্বর তো শক্ত কণ্ঠস্বর নেই। পাকিস্তান থেকে হয়তো সেখানে নেপালের পক্ষে কিছু কথা বলার সুযোগ তৈরি হইতে পারত এবং পাকিস্তানের যে শক্তি ছিল সেটা এখন আর পারবে না নেপালের সেই অভিন্ন নেপালের স্বার্থ নিয়ে কথা বলার কোনো কণ্ঠস্বর থাকলো না। বাংলাদেশের সাথে ভারতের অভিন্ন কিছু সীমান্ত পানির সমস্যা, পানি চুক্তি এই সে সম্পর্কে কিছু সম্পর্ক ছিল। বাংলাদেশের পক্ষে কথা বলার মতো কোন শক্তি সেখানে থাকছে না। ঠিক তেমনিভাবে ভুটান, সে আরো ছোট রাষ্ট্র, আরো ভারতের উপর নির্ভরশীল। তার হাইড্রোলিক পাওয়ার সহ বিভিন্ন আ বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক নীতি অনেকটাই ভারত নির্ভরশীল এবং এই ছোট রাষ্ট্রটিও নিজের জন্য কিংবা প্রতিবেশী কোন রাষ্ট্রের পক্ষে জোরালো কোনো যুক্তি তুলে ধরবে এমন সক্ষমতা তারও থাকছে না।
কাজেই এই ৪ টি রাষ্ট্রকে নিয়ে যদি আলাদা একটি ফোরাম থাকে এবং সেখানে যদি তার সকল বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়, তাহলে তো আর কোনো সমস্যা থাকছে না। তাহলে তো আর ভারতের যে পাকিস্তান, সে পাকিস্তান সেখানে ইন করতে পারছে না এবং ভারত আস্তে, আস্তে এই তার আখন্ড ভারত নীতি বা আখন্ড ভারতের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে খুবই সহজ হবে। নাম্বার 2, বিসিমটেক আরেকটি ফোরাম, যেটা এই বঙ্গোপসাগর অঞ্চলগুলোর রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু পাকিস্তানকে বাদ দেওয়া হয়েছে। তো পাকিস্তানকে বাদ দেওয়া অর্থই হচ্ছে যে পাকিস্তান থাকলেই ভারতের সেই আখন্ড ভারত স্বপ্নটা সহজে বাস্তবায়ন হতে দেবে না এবং পাকিস্তানকে মনে করছে এটি একটি বাধা, এটি একটি বড় প্রতিবন্ধকতা ভারতের সেই আখন্ড ভারত বাস্তবায়নের জন্য, যেটা সে স্বপ্ন দেখে আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত। কাজেই গত ১ দশক ধরে এই যে দক্ষিণ এশিয়ার সার্কের বিকল্প হিসেবে যে ফোরাম তৈরি করা হলো, যে বিবিআইএন এবং বিসিমটেক, এবং সেখানে পাকিস্তানকে সুকৌশলে বাদ রেখে অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে চলার যে নীতি ভারত অবলম্বন করলো, এটা কিন্তু সেই আখন্ড ভারত স্বপ্ন বাস্তবায়নের একটি কৌশল বা একটি অংশ মাত্র। যদি সেটা আমরা বুঝার চেষ্টা করি এবং সেই বুঝার মতো চোখ দিয়ে যদি আমরা, যে অন্তর দিয়ে যদি আমরা ভিতরে তাকাই, তাহলে সেটা সবার কাছে, যেকোনো মানুষের কাছে সেটা স্পষ্ট হবে। কারণ যেখানে বিষয়গুলো এই এই রাষ্ট্রগুলোর জন্য একটি সংগঠন ছিল এবং সেটা হচ্ছে সার্ক। তারা সেখানে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারত। তাদের সেখানে বিভিন্ন বাণিজ্য নিয়ে কথা বলতে পারত। কানেক্টিভিটি নিয়ে কথা বলতে পারত। কারণ সেখানে বঙ্গোপসাগরের যে অঞ্চলগুলো, যে রাষ্ট্রগুলো, তো তারাই। কাজেই এখানে তো সুযোগ ছিল সবাইকে নিয়ে একসাথে চলার, সবাইকে নিয়ে একসাথে কথা বলার এবং বৈশ্বিকভাবে যেকোনো বিষয়কে তুলে ধরার একটি শক্তিশালী ফোরাম ছিল সার্ক। সেই সার্কটা আজকে মৃত এবং সে মৃত করা হলো একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং সেখানে একটি শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানকে উপেক্ষা করে, পাকিস্তানকে একঘরে করে দেওয়ার জন্য, তাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য এটি একটি কৌশল। আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, যে সম্প্রীতি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আমরা জানি, আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতেও চাই যে ভারত আমাদের অকৃত্রিম একটি বন্ধু রাষ্ট্র এবং সেটা আমাদের রাজনৈতিক দলগুলো যেমন প্রচার করতে ভালোবাসে, তেমনি ভারতের পক্ষেও সেটা জোরালোভাবে বলা হয়ে থাকে এবং এ কথা বলেই কিন্তু ভেতরে, ভেতরে তাদের সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। তার একটি উদাহরণ আমি দিচ্ছি। সেটি হচ্ছে যে ৮১তম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন। এটা সম্প্রতি জুনে ঘটে গেল। এই নির্বাচনে এই নির্বাচনে ২ টি প্রার্থী ছিল। একটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খলিলুর রহমান এবং অপরটি হচ্ছে সাইপ্রাসের একজন কূটনীতিক। তো এই ২ জন প্রার্থীর মধ্যে, যেহেতু ভারত বাংলাদেশের অকৃত্রিম একটি বন্ধু রাষ্ট্র, আমরা বিশ্বাস করে বলতে চাই এবং বলতে সেটা ভালোবাসি। সেই ভারত কিন্তু বাংলাদেশের পক্ষে থাকার কথা ছিল। বাংলাদেশের পক্ষে তার প্রচারণা করার কথা ছিল একজন বন্ধু রাষ্ট্র হিসেবে। কিন্তু সেখানে আমরা বাস্তবতা কি পেলাম? বাস্তবতা পেলাম সেটা হচ্ছে যে ভারত এখানে বাংলাদেশকে পরাজিত করে সাইপ্রাসকে সে প্রাধান্য দিল, সাইপ্রাসের পক্ষে দাঁড়ালো এবং সাইপ্রাসের পক্ষে সে প্রচারণা করল। তার মানে কি? তার মানে কি দাঁড়ালো? যে ভারত চাচ্ছে না বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতি, তার অবস্থান বৃদ্ধি পাক। বাংলাদেশ যদি আন্তর্জাতিকভাবে
নিজেকে আরো বেশি মেলে ধরে, আরো বেশি প্রকাশ করার সক্ষমতা অর্জন করে, সেক্ষেত্রে ভারতের সমস্যা আছে। কারণ ভারত তো স্বপ্ন দেখে সে আখণ্ড ভারত নির্মাণের। এখানে যদি এমন একটি শক্তি তৈরি হয়, যে শক্তি বিশ্বের কণ্ঠস্বর হিসেবে কথা বলবে, বিশ্বের বিভিন্ন ফোরামে সে নেতৃত্ব দিবে, এটা তো ভারতের জন্য একটি প্রতিবন্ধকতা। কাজেই বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হোক, এটা কখনো ভারত চায়নি। এবং তার প্রমাণ পেয়েছি আমরা এই সম্প্রতি একটি নির্বাচনে তাদের ভূমিকা দেখে। এখন আমরা যারা এই বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষ আমরা যাই বলি না কেন, আমরা বিশ্বাস করি, আমরা প্রচার করি, আমরা প্রকাশ করি ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। এটাই কি অকৃত্রিম বন্ধুর পরিচয়? একটি বন্ধু রাষ্ট্র আরেকটি বন্ধু রাষ্ট্রের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, তেমন বন্ধু রাষ্ট্র না যে অনেক দূরের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, কিন্তু এটা বন্ধুত্বের কোনো বার্তা বহন করছে না। তারপরে যদি আমরা আরেকটু দেখি যে মালদ্বীপের ঘটনা। মালদ্বীপের যখন মুইজ্জু নির্বাচিত হয়ে আসলেন, উনি ইন্ডিয়া আউট একটি স্লোগান তিনি মালদ্বীপে শুরু করলেন। এবং তখন আমরা দেখলাম যে মালদ্বীপের বিরুদ্ধে ভারত বিভিন্ন অর্থনৈতিক অবরোধ আরোপ করে দিল। বিশেষ করে মালদ্বীপের যে প্রাণ, সেটি হচ্ছে যে পর্যটন। সেই পর্যটন শিল্পে ভারতের যে নিষেধাজ্ঞা, ভারতীয় পর্যটকদেরকে মালদ্বীপে না যাওয়ার জন্য যে তাদের প্যাকেজ, তাদের প্রচারণা, এবং মালদ্বীপে ভারতীয় সামরিক উপস্থিতি ধরে রাখা, ভারতের যে আস্ফালন, ভারতের যে দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু আবার প্রমাণ করলো যে তার প্রতিবেশী একটি ছোট্ট রাষ্ট্রকে ভারত কোন চোখে দেখে এবং কিভাবে দেখে, এবং কিভাবে যখনই ওই রাষ্ট্রটি তার নিজস্ব পররাষ্ট্রনীতি নিয়ে, নিজস্ব স্বপ্ন নিয়ে, নিজস্ব স্বাধীন চিন্তা নিয়ে বিশ্বের কাছে মেলে ধরতে চায়, তখনই কিন্তু ভারত নড়েচড়ে বসে। তখনই তার বিরুদ্ধে ভারত বিভিন্ন ধরনের অস্ত্র প্রয়োগ করে। সে অস্ত্র তার মানে শুধু গোলাবর্ষণ নয়, সে অস্ত্র বাণিজ্যিক অবরোধ, সে অস্ত্র সাংস্কৃতিক আগ্রাসন, সে অস্ত্র কূটনৈতিক চাপ, সে অস্ত্র হচ্ছে আন্তর্জাতিকভাবে একটি রাষ্ট্রকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছিন্ন করে ফেলা। এই যে এই যে নীতি পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে, মালদ্বীপের সাথে, আসেন আমরা শ্রীলঙ্কায় ঢুকি, সেখানে কি হচ্ছে? শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের সময় ভারত $4 বিলিয়ন নিয়ে সহায়তা এগিয়ে এসেছিল। অনেকে মনে করেছিল একটি বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সে বিপদের সময় এগিয়ে আসবে, এটাই তো বন্ধুত্বের পরিচয়। কিন্তু না, সেখানে দেখা গেল এর নেপথ্যে কারণ সেই শ্রীলঙ্কার বন্দরগুলোকে ভারতের আয়ত্তে নিয়ে আসা, তার অর্থনীতিকে ভারতের কাছে জিম্মি করে দেওয়ার জন্য একটি কৌশলের অংশ হিসাবে সেটি তারা শুরু করেছে। বিশেষ করে চীনের প্রভাব যাতে শ্রীলঙ্কা ঢুকতে না পারে এবং ভারতীয় প্রভাব যাতে সেখানে বৃদ্ধি পায়, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারত সেখানে এগিয়ে যায়। কিন্তু এগুলো তো আসলে গোপন থাকে না। যখন এই এজেন্ডাগুলো বাস্তবায়ন শুরু হয়, তখন ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু বুঝতে পারে কিন্তু আসলে তারা এখানে কি হিসেবে আসছেন, বন্ধু হিসেবে আসছেন বা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আসছেন। আমরা যদি আবার নেপালের দিকে যাই, নেপালের সেই কালাপানি সহ আরো যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো নেপালের অবিচ্ছেদ্য অংশ, ভারত হুট করে তার মানচিত্রের মধ্যে সেগুলো ঢুকিয়ে দিল। এতে করে নেপালি জনগণের মধ্যে নেপালি সার্বভৌমত্বের ভারতীয় যে আগ্রাসন,
ভারতের যে দৃষ্টিভঙ্গি তা খুবই প্রশ্ন হয়ে উঠল বা উঠছে। যদি যারা দেখার মতো চোখ দিয়ে দেখে বা যারা চিন্তা করার মতো হৃদয় দিয়ে চিন্তা করে। কিন্তু আমাদের সমস্যা, আমাদের এরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মানুষ আমরা এতটাই পিছিয়ে আছি সচেতনতার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে আমরা আসলে কে কোন কৌশলে, কি কারণে, কিভাবে আমার বিরুদ্ধে, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটা আমরা সহজে বুঝতে পারছি না। এই না বুঝার কারণে ভারত আস্তে, আস্তে আগ্রাসী একটি ভারত রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভারতের যে সে শুরুটাই তো ছিল আগ্রাসন দিয়ে। এটা হচ্ছে ইতিহাসের কথা। এটা কোনো ব্যক্তির কথা না। এটা আমার নিজস্ব কোনো মতামত না। আমি ভারতের আ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ যে, যে সাংবিধানিক বলে, যে আইনে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হয়েছিল সেই ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভারত রাষ্ট্রের অভ্যুদয় হয় এই উপমহাদেশে। তখন যে নীতিতে ভারত স্বাধীন হয়েছিল, ভারত রাষ্ট্রটি পাকিস্তান এবং ভারত নামে ভাগ হয়েছিল, সেটা ছিল একটি একটি লক্ষ্যকে সামনে নিয়ে। সেটা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হবে মুসলমান পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হবে হিন্দুস্তান বা ভারত। সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল যে কাশ্মীর সেখানে সংখ্যাগরিষ্ঠ লোক হচ্ছে মুসলমান। কিন্তু সেই কাশ্মীরের সেই তৎকালীন রাজা হরি সিং সেখানে ভারতের সাথে আঁতাত করে, ভারতের সাথে একটি গোপন চুক্তি করে, ভারত সেখানে আবার তাদের আগ্রাসন সামরিক সহযোগিতার নামে আগ্রাসনের মাধ্যমে সেই কাশ্মীরকে ভারতের একীভূত করে ফেলল। সে ১৯৪৭ সালে কথা বলছে। ভারত গিলে ফেললো অরুণাচলকে, সিকিমকে। এগুলো একসময় রাষ্ট্র ছিল। তারা স্বাধীনভাবে তারা সেখানে প্রশাসন চালাতো। আজকে কোথায় গেল? আজকে কাশ্মীর নেই। কাশ্মীর এখন ভারত থেকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভারত দাবি করছে। অরুণাচলের তো কথাই আসে না। সিকিমের তো কোনো অস্তিত্বই এখন আর খুঁজে পাওয়া যায় না। এই যে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করছে, তার একমাত্র এবং অভিন্ন কারণ তাদের সেই সম্প্রসারণবাদ নীতি, তাদের সেই আখণ্ড ভারত স্বপ্ন। এবং ভারত চাচ্ছে সেটা যদি আরো কিছু কাল অপেক্ষা করা লাগে, যেমনটি তারা অপেক্ষা করেছিল ১৯২৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। ১৯২৫ সালে যে আরএসএস নামক একটি সংগঠন ভারত তৈরি করেছিল, সেই আরএসএস থেকে বিজেপি তারপর ক্ষমতায় আসে ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় আসে এবং সেখানে তারা বিভিন্নভাবে হিন্দুত্ববাদী একটি সংগঠন এজেন্ডা বাস্তবায়ন করছে। যদিও ভারতের নিজেদেরকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করে এখনো, কিন্তু এর আড়ালে ভারতের একটি স্বপ্ন হচ্ছে সেই হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই শুধু হিন্দুত্ব রাষ্ট্রই প্রতিষ্ঠা করবে সেটা না, কাজ হচ্ছে সেখানে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে গিলে ফেলা, এদের অস্তিত্বকে অস্বীকার করা। এবং সেটা করার লক্ষ্যে ভারত এই গত ১ দশকে আমরা সবচেয়ে তার আগ্রাসন যে নীতি, তার আগ্রাসন যে সম্প্রসারণ যে পলিসি বা কৌশল সেটা আমরা স্পষ্ট হয়ে উঠছে ধীরে, ধীরে। ২০১৯ সালে ভারত নতুন আইন পাস করল। ২০২৩ সালে ভারত আখণ্ড ভারতের সেই মোরাল উন্মোচন করতে জাতীয় সংসদ ভবনের সামনে।
এই যে এই যে পরিবর্তন, ভারতের যে কাঠামোগত যে পরিবর্তন, তার দৃষ্টিভঙ্গিগত যে পরিবর্তন, এই পরিবর্তনটাই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উদ্বেগের প্রধান বিষয়। শুধু যে ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর প্রতি আগ্রাসন নীতি দিয়ে তার এই বিষয়টি বাস্তবায়ন করছে তা না। ভারত কিন্তু তার আভ্যন্তরীণভাবেও বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে হিন্দু ছাড়া অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, বিশেষ করে মুসলমান, তাদের প্রতি বিভিন্নভাবে আইন তৈরি করে তাদেরকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদেরকে ধর্মীয় অনুশাসন পরিপালনে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেখানে হিজাব বিরুদ্ধে আইন করা হচ্ছে। গু রক্ষা আইন নামে ভারতে মুসলমানদের অ্যা ধর্মীয় যে কুরবানি দিবে মুসলমানরা, যে ধর্মীয় যে আচার, সেই আচারে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সেখানে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। কোথাও, কোথাও মসজিদকে মন্দিরে পরিণত করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করা হচ্ছে। এটা যে শুধু খুবই গোপনে করছে তা না। তারা আইন করে করছে। তাদের সরকার প্রধানের বিভিন্ন সরকারি রাজনৈতিক কর্তারা প্রকাশ্যে বলছে যে, নামাজ পড়তে হয় তো বাংলাদেশে চলে যাও। নামাজ পড়তে হয় তোমরা পাকিস্তানে চলে যাও। এ ধরনের কথা তারা বলছে। তার মানে সে পুরো ভারতকে তারা ভাগ করে ফেলছে সেখানে। তারা চাচ্ছে যে এই রাষ্ট্রটা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হবে এবং তার স্বপ্ন হবে সে আফগানিস্তান থেকে মায়ানমার, এই পুরো অঞ্চল ভারত নামক একটি রাষ্ট্র থাকবে এবং সে রাষ্ট্রের হিন্দুরাই সেখানে স্বাধীনভাবে বসবাস করবে। স্বাধীনভাবে তারা ধর্মীয় আচার সবকিছু তারা করবে। তারা স্বপ্ন দেখে সেই মৌর্য যুগের স্বপ্ন দেখে, গুপ্ত যুগের স্বপ্ন দেখে। সেই মৌর্য যুগের, গুপ্ত যুগের যে মানচিত্র, সেই মানচিত্রকে তারা সামনে নিয়ে এসে আখণ্ড ভারত মানচিত্র তারা নির্মাণ করতে চায়। কিন্তু তাদের যে এই নীতি, তাদের যে আদর্শ, এই একবিংশ শতাব্দীতে এসে তারা এই নীতি বাস্তবায়ন করতে যে উগ্রতা, যে হিংস্রতা, যে পাশবিকতা, যে অমানবিকতা বিশ্বের সামনে তুলে ধরছে। আজকে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, তা হয়তোবা মূল ঘটনার আংশিক চিত্র মাত্র। প্রকৃত ঘটনা সেই আড়ালেই থেকে যাচ্ছে। আরেকটি উদাহরণ যদি আমরা আজকের এই ভিডিও শেষ পর্যায়ে আমি দিতে চাই, সেটি হচ্ছে যে ভারতের যে সম্প্রতি যে একটা আন্দোলন, ছাত্র আন্দোলন হয়ে গেল এবং সে ককরোচ পার্টির যে আন্দোলন, সেটা হচ্ছে একটা মানে ছাত্রদের একটা দাবি কেন্দ্রিক যে আন্দোলন, সেখানে কিন্তু সমগ্র ভারতের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র সংগঠন তো বটেই, পরবর্তী পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। তারপরের যে প্রতিক্রিয়া, সেটা কি হলো? সেটা হলো যে সেখানে মুসলিম ছাত্রদেরকে টার্গেট করে মুসলিম সম্প্রদায়ের লোকগুলোকে টার্গেট করে তাদের বিরুদ্ধে মামলা, হামলা চালানো হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র সেখানে প্রকাশ্যে সেটা প্যাট্রোনাইজ করছে এবং করে যাচ্ছে। যে আন্দোলনগুলো সমগ্র ভারতের ভারত রাষ্ট্রের সকল নাগরিক, তাদের ছাত্রদের একটি দাবি, সেখানে তারা সেটাকে ধর্মীয় লেবাস দিয়ে সেটাকে মেরুকরণ করে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সেই দোষটি তারা চাপিয়ে দিতে চাচ্ছে এবং সেটা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সেটি হচ্ছে ভয়ঙ্কর। তারা আসলে কি চায়, কি স্বপ্ন দেখে? তারা চায় তার প্রতিবেশী রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যাক। তার প্রতিবেশী ভাইটি সে যদি হিন্দু না হয়, তাহলে দেশ ছেড়ে চলে যাক।
এই যে সংবাদ নীতি, ভারতের এই যে আদর্শ, এই যে স্বপ্ন, এটি কোথায় গিয়ে ঠেকবে তা আল্লাহ পাকই জানে। আমরা চাই, আমরা বিশ্বাস করি, যে অঞ্চলে আমরা যারা বসবাস করছি, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান সহ, আমরা চাই একটি সম্প্রীতির দক্ষিণ এশিয়া, আমরা চাই একটি শান্তির দক্ষিণ এশিয়া, আমরা চাই হিংস্রতা মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এমন একটি অঞ্চল, যে অঞ্চলে প্রতিটি মানুষ তার নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারবে, তার নিজ নিজ ধর্মকর্ম সে আপন মনেই সে করতে পারবে, সে দেখতে পারবে তার আগামী প্রজন্ম নিয়ে একটি সুন্দর স্বপ্ন, যেখানে তার পরবর্তী প্রজন্মের মানুষেরা এই অঞ্চলকে, মাটিকে ভালোবেসে এখানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে। তাদেরকে যেন এই ভয়ে কখনো আতঙ্কিত হতে না হয় যে হায়, আমি আজ এই অবস্থায় আছি, আমার সন্তান কোথায় যাবে, আমার সন্তানের কবর কোথায় হবে। কারণ আমরাই তো আজকে বিভিন্ন প্রেশারের মধ্যে আছি, আমাদের রাষ্ট্রহীন নাগরিক তৈরি করা হচ্ছে। কাজে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। কারণ একটি বিশাল রাষ্ট্র, একটি শক্তিশালী রাষ্ট্র যখন সামান্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে, ছোট্ট ছোট রাষ্ট্রের বিরুদ্ধে সে যখন হিংস্র হয়ে ওঠে, তখন তো তার আর কিছুই থাকে না, কিছুই করার থাকে না। কাজেই এই বিষয়গুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা হয়তো খুব বেশি শক্ত অবস্থান এই মুহূর্তে নিতে পারবো না, কিন্তু আমরা এই অঞ্চলের প্রত্যেকটি নাগরিক, প্রতিটি রাষ্ট্র যদি গভীরভাবে ভারতের সেই স্বপ্নকে বিশ্লেষণ করে করে তাদের সাথে যদি আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি, তাদের সেই সংবাদ নীতিগুলোকে আমরা ধরিয়ে দিতে পারি, হয়তোবা এক সময় সে থমকে যেতে বাধ্য হবে। বন্ধুরা, এর সম্পর্কে নিশ্চয়ই আপনার নিজস্ব মতামত রয়েছে। আমরা চাই আপনি আপনার মতামতটুকু দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আগামী পর্বের জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে অবশ্যই পঞ্চম পর্বে। সে অপেক্ষায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই কথাগুলো যদি আপনাদের মনের কথা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।